যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পরপর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যেই কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশ আছে মতিঝিল একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল, এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেইটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথার থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুইজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনে মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন
ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দাও, তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়, ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম, র তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে, জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়, তিহার জেলে। এগুলো সব সায়েন্স, এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে, যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে। এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখে ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তো বলা যায় যে বাংলাদেশও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের ভারত বিরোধীরা বেজায় খুশি না, বিপ্লবীরা, উগ্রতাবাদীরা, প্রথম আলো যারা ভেঙেছে, ডেলি স্টার যারা ভেঙেছে, উদীচী যারা ভেঙেছে পুড়িয়েছে, ছায়ানট যারা ভেঙেছে পুড়িয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যারা ভেঙেছে পড়েছে, খুব খুশি। দেখবেন মিষ্টি বিতরণ করেছে, দেখিয়ে দিয়েছি ভারতীয়দের আমরা ভিসা দিব না। তোর আমাদের একটা ছোট্ট শুধু এই তাৎক্ষণিক যে বিষয়গুলো মনে পড়ে সেগুলো দিয়ে একটু নজর দিই। দেখেন, বিশ্ব অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কি বলেন? বাংলাদেশ কি একেবারে খুব সুপার পাওয়ার, ইকোনমিক সুপার পাওয়ার? এই বাংলাদেশকে এখনো বিশ্বের বহু দেশে বহু প্রান্তের মানুষ চেনে ইন্ডিয়া, বাংলাদেশকে ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল যেরকম এরকম পৃথিবীর বহু আছে। আমরা ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেছি, আমেরিকা এই প্রশ্নের মুখে পড়েছি, আমি হাইতিতে এই প্রশ্নের মুখে পড়েছি, তোমরা কি ইন্ডিয়ার সঙ্গে? বাংলাদেশ ভাবে ঠিক মতো চেনেও না। আর অর্থনীতি যদি চিন্তা করেন, পৃথিবীর বিভিন্ন কোম্পানি তারা চিন্তা করে আমি ইন্ডিয়ায় ইনভেস্ট করব, ইন্ডিয়ায় আমার এজেন্ট দিব, দিলে পরে ওই এজেন্টই বাংলাদেশ সামলাবে। বড় বড় প্রতিষ্ঠান যে কয়টা আমাদের এখন নাম মনে পড়ছে টুকটা, আমি শুধু বলি আপনাদেরকে, যেমন তোশিবা জাপান, ওদের এজেন্ট ইন্ডিয়াতে। আপনি এই দেশের তোশিবা জাপানের যাই কিনতে চান আপনাকে কিনতে হবে ইন্ডিয়ান এজেন্টের মাধ্যমে। নিপ্পন সিগন্যাল, তাদের এজেন্ট ইন্ডিয়ায়, যে কোনো কিছু কিনতে হলে তাদের কাছ থেকে কিনতে হবে। অটিস, এলএনটি, এসব প্রতিষ্ঠানের এজেন্ট ইন্ডিয়ায়। আমাদের এই মেট্রো রেল আছে না, মেট্রো রেলের এই যে রেল লাইন স্লিপার, এগুলোর কাজ করে এই এলএনটি। আপনার অটিস আমাদের মেট্রো রেলের আপনার লিফট দিয়েছে। এদের লোকজন প্রতি সপ্তাহান্তে আসে যায়, এগুলো মেনটেনেন্স করে। আর বাংলাদেশে আর বহু সেক্টর তো আছেই। বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া আসা করে। আচ্ছা, লং টাইম ভিসা ছাড়াও বাংলাদেশ রিসেন্টলি তো ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব ক্ষুদ্র আপনার ভিসা দিত। বাংলাদেশে বহু মানুষ আছে ইন্ডিয়ান কর্মকর্তা কর্মচারী, এক্সপার্টিস আইটি সেক্টরে, তারা বাংলাদেশে জব করে সাপোর্ট দেয়। এখন এই ভারত বিদ্বেষীরা বলবে ধুরু, এগুলো দরকারই নেই, আমাদের দেশে ভারতীয়দের রাখতেই দিব না, ভারতীয়দের আমার কোনো প্রয়োজন নেই। সবেদন নীলমণি, আমাদের যে সর্বনাশটা এই বক্তৃতার এই স্লোগানের মধ্যে দিয়ে হবে, এটা কি তারা বুঝতে পারে? আপনারা নিশ্চিত থাকেন ভারত বাংলাদেশকে নিয়ে কেউ খেলতে চাচ্ছে। এটা পাকিস্তান বা তার কি হোক বা অন্য কেউ হোক, সুপার পাওয়ার অন্য কেউ চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা বড় গ্যাঞ্জাম লাগুক। এটা সোজা সাপটা বললে এটা যুদ্ধের দিকে নিয়ে যাওয়া যায় কিনা, মানে সামরিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যুদ্ধ একেবারে লাগাতার, মানে কাছা দিয়ে লেগেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে জিততেই আসতে হবে, এবং এই কূটনৈতিক যুদ্ধ করলেও হবে না। একের পর এক ঘটনা ঘটছে প্রতিদিন, আমি বলছি প্রত্যেক দিন অবনতিশীল, প্রতিটা দিন ইচ এন্ড এভরিডে ভারতের সাথে সম্পর্ক অবনতিশীল। ভারতের মতো একটা এত সুপার পাওয়ারের সাথে লাগতে চাওয়া, এটা কি খামখেয়ালি কথা? আসবে পাকিস্তান, চীন ভারতের সাথে লাগতে গেলে বাংলাদেশকে বাঁচাইতে। মানে কেন নিজের পায়ে নিজে কোরাল দিচ্ছে এই ভারতের সাথে গ্যাঞ্জাম করে? ভারত থেকে ছু মারলে পরে তাদের কোথাও যারা এগুলো করছে এদের টেকার কোনো উপায় আছে? ভারতের নিজের সংবিধানে এসব স্বীকৃতি দেওয়া আছে।
এই আজকের দিনে আবার যেই পতনটা ঘটেছে, আবার যেই সিচুয়েশন তৈরি হয়েছে, এটা খুবই ডেঞ্জারাস বলতে পারেন। আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা বাংলাদেশের ভেতর থেকে কেউ চাচ্ছিল, প্রত্যাশা করছিল যে মানে বাংলাদেশ এরকম একটা ডিসিশন নেই ভারতের সাথে আরেক ডিগ্রি গন্ডগোলটা বাড়ার জন্য, এবং সেটারই লক্ষণ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলেট সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাই কমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে গত কয়েকদিনে হাই কমিশনের সামনেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশ ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন, উপ হাই কমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাই কমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ার কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করেন। জানা গেছে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে পুড়ে হত্যা ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। এছাড়া আসামের 50টিরও বেশি জায়গায় একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে বাঙালি পরিষদ আসাম। প্রতিটি কর্মসূচিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পূরণ হয়। এর আগে শনিবার রাতে ভারতের নয়াদিল্লিতে আমাদের হাই কমিশন অফিসের সামনে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরের খবরটা আরো সাংঘাতিক। বিক্ষোভ হুমকির মুখে কলকাতা শিলিগুড়িতে ভিসা সেন্টারও বন্ধ। দেখেন, ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শহর দুটিতে ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা সেন্টারগুলো পরিচালনা করে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে দুপুরে ও বিকেলে দুটি স্থানে বিক্ষোভের সময় পুরানো হয় বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্ল্যাক্স ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা। শিলিগুড়িতে হুমকি দেওয়া হয় বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার, সেটাও এই দীপুচন্দ্র দাসের ঘটনা নেই। মানে এটা যে বিশ্বব্যাপী তোলপাড় তুলেছে তার কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে বাংলাদেশ ভারত অবনতিশীল সম্পর্ক, অবনতি মানে ক্রম অবনতিশীল সম্পর্কে, সেইটা দুদিন বাদে দেখবেন বিশ্ব মোড়ল্লা, ওই যে পাকিস্তান ভারত লাগলে পরে আমেরিকা নাক গলায় না, এই দিকে যায় কিনা, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় কিনা। ইতিমধ্যে তার একটা লক্ষণ আছে, দেখেন লক্ষণটা হচ্ছে এরকম। ঢাকা দিল্লি উত্তেজনা দ্রুত কমানো প্রয়োজন, বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত। তিনি বলছেন ঢাকা দিল্লির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, কারণ এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূ রাজনৈতিক বিষয়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। ফলে ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। সোমবার সকালে রাজধানী রাশিয়া দূতাবাসে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। দূতাবাসের অন্য কূটনীতিকরা ওই সময় উপস্থিত ছিলেন। খেয়াল করবেন দর্শক, বাংলাদেশ ভারত উত্তেজনাপূর্বক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খোজিন বলেন, আমরা অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সংঘাত নিয়ে কথা বলি না, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কারণ এটি শুধু এই দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না হয়। তিনি আরো কিছু কথা যোগ করেছেন, বলছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন, যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায়। আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্নের কথা জানিয়েছি। ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন, এটাই ভালো। মানে আমাদের কিন্তু ভালো উপদেশই সবাই দিবে। এখন দেখেন, এই দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমরা উল্টা দিক থেকে দেখি, ভারতে একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষকে যদি সব সনাতন ধর্মাবলম্বী মিলে এবং তাদের কোনো দেবদেবী বা অন্য কোনো কিছু অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে এই পরিস্থিতি করা হতো, এটা একটা রিপারকেশন আমাদের দেশে হতো না? আমাদের দেশের হুজুররা ছেড়ে দিত
যারা কথায় কথায় রাস্তায় নেমে আসে, যারা ওসমান হাদির মতন একজন মানুষ প্রাণ দিলেন, শহীদ হলেন বলা যায়, তার জন্য গিয়ে দুইটা পত্রিকা অফিস পুরাই দিচ্ছে। তো এই টাইপের লোকগুলো বাংলাদেশে চালিত না? তো সেম এই ক্যাটাগরির লোক তো ইন্ডিয়াতেও আছে, তারা এইসব হুলস্থুল করছে। আপনাদের মনে করিয়ে দিই একটা কথা, এই এনসিপির নাহিদ মাহফুজ আলম, এনসিপির বলছি, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা কথা বলছে না, যে রাজনৈতিক দলগুলোর সব সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একেবারে কাছা দিয়ে মাথায় গামছা পরে নেমেছে, ওই টাইপের একটা কথা বলেছিল।